প্রেমিক যুগলের গাড়িটি ভালোভাবে চলতে চলতে হঠাৎ করে ব্রেক ফেল হয়ে যায়। আর তারপরে যা হয় আর কি, মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। তারপরে তাদের জীবনে এমন কিছু ট্রাম্পস আর টুইস্ট আসে যা তাদের দুজনের জীবনকে তো বটেই, একসঙ্গে তাদের দুজনের পরিবারের জীবনকেও উলটপালট করে রেখে দেয়। মুভিটি আপনাকে সমাজের কঠোর বাস্তবতার দিকটি দেখাবে, একই সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং মানুষের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে সেটাও দেখাবে। মুভিটির কাহিনীটা দুর্দান্ত, আপনি স্কিপ করে কাহিনীর শেষটি দেখে নিতে পারবেন, কিন্তু এতে আপনি গল্পের শেষটুকু জানবেন কিন্তু কাহিনীটি অনুভব করতে পারবেন না। মুভিটি এক কথায় অসাধারণ। মুভিটি শেষ পর্যন্ত দেখলে আপনি চোখের জল ধরে রাখতে পারবেন না। তাই আমি আপনাকে অনুরোধ করব মুভিটি শেষ পর্যন্ত দেখতে আর একটু স্কিপ না করতে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক দ্য স্টোরি অফ দাদা। এক প্রেমিক যুগলকে দিয়ে কাহিনীটি শুরু করা হয়। তারা রোম্যান্সের পর খুনসুটি করছে। মেয়েটির নাম সিন্ধু, ছেলেটির নাম মণিকন্দন। মেয়েটি বেশ ইমোশনাল হয়ে পড়লে তার চোখে জল আসে। ছেলেটি বলে, এই কাঁদছো যে? মেয়েটি বলে, আনন্দে কাঁদছি। মণি বলে, আনন্দে কেউ কাঁদে? এই আমাকে দেখো, দাদি মারা যাওয়ার সময় কেঁদেছিলাম, এরপর দেখেছো আমাকে আর কাঁদতে? আর তুমি কিনা আনন্দে কাঁদছো? মেয়েটি কেন আনন্দে কাঁদছে হয়তো গেস করতে পারছেন, না পারলেও অসুবিধা নেই, একটু পরেই জানতে পারবেন। পরবর্তী সিন কলেজের ক্যান্টিন। মণি ও সিন্ধু একটি টেবিলের কাছে বসে আছে। সিন্ধু কাঁদতে কাঁদতে চোখের জল মুছছে। এইটা দেখে সিন্ধুর আরেক অ্যাডমাইরার, যার নাম পাদিয়াপ্তা, সে ভ্রু কুচকে ফেলে। সে ভাবে মনে হয় এদের ব্রেকআপ হয়ে গেছে, একটা চান্স নিয়ে দেখি। তার বন্ধু বলে, যা এগিয়ে যা, এই তোর সুযোগ। সে এগিয়ে সিন্ধুকে বলে, এই সিন্ধু কি সমস্যা আমাকে বলো, মণি তোমার সাথে যেমন ব্যবহার করে তাতে আমার খুব খারাপ লাগে, তুমি আরো ভালো কিছু ডিজার্ভ করো। মণি তাকে বলে, এই সিন্ধু প্রেগনেন্ট। পাদিয়াপ্তা বলে, কি বলছিস? মণি আবারও বলে, আমার কারণে সিন্ধু প্রেগনেন্ট। পাদিয়াপ্তা তখন তার বন্ধুদের দিকে তাকায়, আর বন্ধু তাকে থামস আপ দেখায়, মানে এগিয়ে যা। সে তো ভেবেছিল বন্ধুর লাইন ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু না। পাদিয়াপ্তা কাঁদতে কাঁদতে তার বন্ধুদের দিকে এগিয়ে এসে বলে, সব শেষ, মানে কোনো চান্স নেই। মণি এদিকে সিন্ধুকে বুঝায়, আরে এইসব নর্মাল ব্যাপার। সিন্ধু বলে, আমার কাছে এইসব নর্মাল ব্যাপার না। মণি বলে, আমার একজন ডাক্তারের সাথে যোগাযোগ আছে, একদম আমার বন্ধুর মতো, ওখানে গিয়ে অপারেশন করে নিলেই হবে। কিন্তু সিন্ধু মাথা নাড়ায়। তখন মণি বলে, মাথা নাড়াচ্ছ কেন, বুঝলাম না। এরা বোধহয় এই জন্যই ছেলেদেরকে হাঁদারাম বলে। কিন্তু সিন্ধু বলে, আমি এখন অপারেশন করাতে চাচ্ছি না। মণি জানতে চায়, তাহলে তুমি কি করবে? সিন্ধু বলে, অপারেশন ছাড়া দুনিয়ার সবকিছু করব, তো অপারেশন আমি কোনো কিছুতেই করব না। মণি এতে বেশ চিন্তায় পড়ে যায়। মণি তাকে বুঝায়, আরে শান্ত হও, মাথা ঠান্ডা করো, বাড়ি যাও। সিন্ধু বলে, আমি বাড়িতে যেতে পারবো না। মণি বলে, এই তুমি মজা করছো নাকি? সিন্ধু তখন বলে, আমি কোনো কিছুতেই এখন বাড়িতে যেতে পারবো না। এটা বলে সে রাগ করে উঠে পড়ে। এরপর দেখা যায় তারা দুজনে এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে। তাদের সেই বন্ধুর নাম অমিত। অমিত তাদের বলে, এখন তোরা ঘুমা, আমরা কালকে এসে এ ব্যাপারে সিদ্ধান্ত নিব, আজকের রাতটা আরাম কর। এই বলে অমিত চলে যায়। মণি ডাইনিং রুমে আসতেই সিন্ধু বেডরুমের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দেয়। মণি নক করলেও সিন্ধু দরজা খুলে না। সকালে দুইজন ব্রেকফাস্ট করতে বসে, সেই সময় দরজায় কেউ একজন নক করে। দরজা খুলে দেখে পুলিশের লোক। তারা তাদের দুইজনকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। সিন্ধুর বাবার কমপ্লেনের ভিত্তিতেই তাদেরকে থানায় উঠিয়ে আনা হয়। সিন্ধুকে বাইরে বসিয়ে রেখে মনির বাবা ও দাদা ভেতরে যায়। সিন্ধুর বাবার সাথে নেতা টাইপের একটা লোক রয়েছে। সে পুলিশকে বলে, আমি আজ এখানে কোনো নেতা হয়ে আসিনি, এসেছি একজন মেয়ের বাবা হিসেবে। এবার সে সিন্ধুর বাবাকে দেখিয়ে বলে, এর মনের অবস্থা কি বুঝতে পারছেন? ওই ছেলেটা এই মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। থানার এসআই খেতে খেতে বলে, তারপর
ভাইয়া লোকটি বলে মেয়েটির ছেলেটির ওপর কোনো ধরনের ইন্টারেস্ট নেই স্যার, এ মেয়েটিকে জোর করে তার সাথেই নিয়ে গেছে। আমরা ছেলেটির বিরুদ্ধে কমপ্লেন করতে চাই। এটি তার বাবার কথার বাইরে এক পাও নড়ে না, একদম খাঁটি সোনা, খুব ভালো। এসআই বলল, আপনার মুখের কথায় তো কিছুই করতে পারছি না। এটির মুখের দিকে তাকিয়ে দেখুন, তখন থেকে তো কিছুই বলছে না, ওকে বলুন বলতে। এবার মুখ খুলে সিন্ধু, সে বলে স্যার আমি প্রেগনেন্ট। এটা শুনে সকলে চমকে যায়, কেউ এটা আশা করেনি। মেয়ের বাবা বুকে ব্যথা শুরু হয়। এসআই তখন ব্যঙ্গ করে বলে, হ্যাঁ খাঁটি সোনা, খুব ভালো মেয়ে। মনি বাইরে দাঁড়িয়ে ছিল, সব দেখলো। সিন্ধুর বাবা বুকে হাত দিয়ে বাইরে বেরিয়ে আসে আর বিড়বিড় করে বলছে, অনেক ধুমধাম করে ওর বিয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলাম। ও আমার মেয়ে না, ও আমার মেয়ে হতেই পারে না। মনির দাদা তাকে দেখে বলে, আরে একে দেখে তো মনে হচ্ছে হার্ট অ্যাটাক করবে। মনি বলে, এই দাদা চুপ করো। মনির দাদা তখন তাকে বলে, তোর ধারণা আছে তুই কত বড় সমস্যা তৈরি করেছিস? মনির বাবা এসে তার বড় ছেলেকে বলছে, ও তো নিজের সম্মান ডুবালো, সাথে আমার সম্মানও ডুবালো। মন চাচ্ছে উঁচু কোনো জায়গা থেকে ঝাঁপ দেই। কত রেস্ট্রিকশনের মধ্যে ওকে বড় করলাম, কিন্তু যা ঘটার তাই হলো। মেয়েটির সাথে ঘুরতে দেখে আমি আপত্তি করেছিলাম। ওর মাই বলল ডিপ লাভ, কিন্তু আমি বুঝতে পারিনি কতটা ডিপ লাভ। ওকে তো আমি পরে দেখছি, কিন্তু মেয়েটা ওকে অনেক বিশ্বাস করে। এত কিছুর পরও কোনো কমপ্লেন করেনি। আগে তো এই ব্যাপারে আমার মত ছিল না, কিন্তু এখন যেন সে মেয়েটার বিশ্বাস না ভাঙে, মেয়েটাকে যেন না ঠকায়, এই বলে সে বেরিয়ে যায়। মনি তার বন্ধুকে বলে, আমাদের একটা বাসা ভাড়া নিতে হবে। মনির বন্ধু বলে, তুই কিছুদিন আমার বাসায় থাকতে পারিস, বাবা মা কিছুদিনের জন্য বাইরে গেছে। মনি বলে, না এটা ঠিক হবে না। অমিত বলে, এত ভদ্র হলি কবে থেকে? মনি তখন হাসতে হাসতে বলে, সুরেশ আঙ্কেলের ফ্যাক্টরিতে একটা কাজ পাইয়ে দে না আমাকে। অমিত বলে, আচ্ছা সে দেখব। এবার মনি ও সিন্ধু অমিতের বাসায় গিয়ে উঠে। সিন্ধু মনিকে জড়িয়ে ধরে। মনি বলে, তুমি আমাকে আগে বলনি কেন? জীবনে এই প্রথম আমি এত ভয় পেয়েছি। কি যে হবে এখন আমি কিছুই বুঝতে পারছি না। আমার না আছে চাকরি, না আছে ব্যবসা। সিন্ধু বলে, তুমি কিছুই ভেবো না, যাই হোক আমি সবসময় তোমার পাশে আছি। এভাবেই দিন কাটতে থাকে। তারা নিজেরা রান্না বান্না করে এবং পড়াশোনা চালিয়ে যেতে থাকে। কিছুদিন পর সিন্ধু বলে, এভাবে টাকা না দিয়ে কারো বাড়িতে থাকতে আমার অনেক অস্বস্তি হচ্ছে, কোথাও একটা বাসা ভাড়া নিলে হয় না? মনি তখন বলে, বেতন পাই মাত্র 10,000। তোমার চিকিৎসা আমার পড়াশোনার খরচ চালাতেই সবটা শেষ হয়ে যায়, বাসা ভাড়ার টাকা কোথা থেকে দিব? সিন্ধু তখন চুপ হয়ে যায়। এইভাবেই কষ্টের মধ্যে তাদের জীবন চলতে থাকে। কিন্তু একদিন অমিতের বন্ধুরা এসে রাত ভোর পার্টি করে, উচ্চ স্বরে গান বাজিয়ে সারা রাত ড্রিঙ্কস করে, মাতাল হয়ে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। সেদিন রাতে মনির ফ্যাক্টরিতে কাজ ছিল। সকালে বাড়ি ফিরে দেখে অমিতের বন্ধুরা নেশা করে মাটিতে পড়ে আছে। তখন সিন্ধু বলে, এখানে আর না, তুমি অন্য জায়গায় বাসা ভাড়া নাও। তারা সেখান থেকে চলে আসে, একটা ছোট্ট বাসা ভাড়া নিয়ে সেখানে থাকতে শুরু করে। একদিন মনি যখন সিন্ধুর পেটে ম্যাসাজ করে দিচ্ছে, তখন সিন্ধু বলে, আমাদের ছেলে হলে নাম রাখবো আদিত্য, আর মেয়ে হলে অদিতি। এবার সিন্ধু বলে, আমার একটি ইচ্ছা আছে। মনি জিজ্ঞাসা করে, কি ইচ্ছা? সিন্ধু বলে, রাতের বেলা ফাঁকা রাস্তায় তুমি আর আমি বাইকে করে ঘুরবো। মনি বলে, আচ্ছা সে দেখা যাবে। একদিন তাদের বাসায় তাদের এক বান্ধবী বিয়ের জন্য ইনভাইট করতে আসে। তারা চলে গেলে সিন্ধু মনিকে বলে, মেয়েটার জন্য অন্তত একটা গোল্ড রিং কিনলে কেমন হয়? মনি বলে, গোল্ড রিং, তাও আবার এখন? তোমার কোনো ধারণা আছে আমরা কোন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি? সিন্ধু রাগ করে রান্নাঘরে গিয়ে ঝনঝন আওয়াজ করে থালা বাসন মাজতে থাকে। দেশি মেয়েরা নাকি রেগে গেলে থালা বাসন মাজতে গিয়ে একটু ঝনঝন আওয়াজই করে। এখানে দেখছি কথাটি ভুল কিছুই না। মনি সিন্ধুর পেছনে আসতে আসতে বলে, এই কি হলো? সিন্ধু বলে, কিছুই না। মনি তাকে বলে, তুমি তো একবারে জেদি বাচ্চাদের মতো করছো। আমরা এত স্ট্রেসের মধ্যে আছি আর তুমি কিনা তোমার বান্ধবীকে বিয়েতে সোনার আংটি দেওয়ার কথা ভাবছো। সিন্ধু দু হাত জোর করে
করে বলে ঠিক আছে যাব না বিয়েতে, খুশি? মনি বলে আমাকে একদম অ্যাটিটিউড দেখাবে না, নিজে তো অকেজো হয়ে পড়েছো, কোনো কাজও করতে পারবে না। এই কথা শুনে সিন্ধুর মন খুব খারাপ হয়ে যায়। এরপর একদিন মনি তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে থাকে, তাই তার বন্ধুরা তাকে বাড়ি নিয়ে আসে। মনিকে এই অবস্থায় দেখে সিন্ধু অনেক রেগে যায়। পরদিন সকালে মনি সিন্ধুকে হসপিটালে চেক আপ করাতে নিয়ে আসে। সিন্ধুকে বলে আরে এখনো রাগ করে আছো, কতবার তো সরি বললাম, আসলে একটু স্ট্রেসে ছিলাম তাই ড্রিঙ্কস করেছি। সিন্ধু বলে এরপর যখন আমি স্ট্রেসে থাকবো আমিও ড্রিঙ্কস করব, চলবে তো? মনি বলে আর কখনো খাবো না। সিন্ধু বলে পেটে হাত দিয়ে বেবিকে ছুঁয়ে প্রমিস করো। মনি তখন চুপ হয়ে থাকে। সিন্ধু বলে কি হলো, প্রমিস করো। মনি বলে কি করছো এইসব, মজা করছো নাকি? আমি বলেছি যে ড্রিঙ্কস করব না, মানে বেবি যতদিন না বাইরে আসছে ততদিন ড্রিঙ্কস করব না, কথা দিচ্ছি। সিন্ধু খুবই রেগে যায়। মনি বলে আচ্ছা ধীরে ধীরে খাওয়া কমিয়ে দেব, এই বেবিকে ছুঁয়ে বলছি। এবারে সিন্ধুর রাগ কমে যায়, সে মনির কাঁধে মাথা রাখে। এদিকে ডাক্তার সব রিপোর্ট চেক করে বলে তোমার তো ব্লাড প্রেশার হাই, হিমোগ্লোবিনও কম, ওজনও তো কমে গেছে, তুমি কতটা দুর্বল বুঝতে পারছো? তোমার হাজবেন্ড বোধহয় তোমার কেয়ার করে না, কি কেয়ারলেস তোমরা, কি যে প্ল্যান তোমাদের। পরের দিন আমরা দেখি মনি কাজ শেষ করে ফ্যাক্টরি থেকে বের হচ্ছে আর কো ওয়ার্কাররা তাকে ড্রিঙ্কস করার জন্য জোরাজোরি করছে। মনি সিন্ধুকে দেওয়া কথা ভুলে আবারও ড্রিঙ্কস করে ফেলে। দরজা খুলে সিন্ধু যখন দেখে মনি আবার ড্রিঙ্কস করে ফিরেছে, সেটা দেখে তার মন খুব খারাপ হয়ে যায়। ভাবতে থাকে এ কেমন লোক যে নিজের বেবির ওপর হাত রেখে দিয়েও কথা রাখেনি। পরদিন সকালে মনি নির্বিকার ভাবে খাচ্ছে, তখন সিন্ধু এসে মনির গালে মারতে থাকে আর বলে তুমি না তোমার বেবিকে ছুঁয়ে কথা দিয়েছিলে যে তুমি আর ড্রিঙ্কস করবে না, তাও করেছো। ড্রিঙ্কস করার সময় আর টাকা লাগছে না, তাও তো করছো। আমি তোমাকে বিশ্বাস করে সবাইকে ছেড়ে তোমার সাথে থাকতে এলাম, আর তুমি আমার বিশ্বাসের এই পুরস্কার দিচ্ছ? আমাকে কোনোদিনই সিরিয়াসলি নেওনি, এখন তো আমার ভয় লাগছে। আমি তো ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু না, তুমি কোনোদিনও বদলাবে না। মনি এবার খুব রেগে যায় আর বলে আমি তোমাকে বলেছিলাম বেবিটা রাখতে, বলে সে খাবার ছুঁড়ে উঠে যায় এবং রাগে গজগজ করতে থাকে। এখানে আমার পুরোটা জীবনই পরিবর্তন হয়ে গেছে, সেখানে সে এসেছে আমাকে পরিবর্তন করতে। তাছাড়া তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো যেন আমি তোমাকে চিট করছি বা জোর করছি। আমিও তো তোমার সাথে এখন সাফার করছি নাকি? তুমি যদি একটু অ্যাডজাস্ট করে অমিতের বাড়িতে থাকতে তাহলে আমাদের বাড়ি ভাড়ার টাকাটা বেঁচে যেত। আমাকে কো ওয়ার্কাররা নানাভাবে হ্যারেস করে, তাদের সাথে মাঝে মাঝে ড্রিঙ্কস করতে হয়। ফ্যাক্টরির কাজটা আমার করতে ভালো লাগে না, তবুও তোমার মুখের দিকে তাকিয়ে আমার কাজটা করতে হয়। তোমাকে আগেই বলেছিলাম পেটের ওই আবর্জনাটা বিদায় করো, তাহলে তো এত সমস্যা হতো না, কিন্তু তুমি তো কথাই শুনোনি। সিন্ধু এই কথায় খুব আঘাত পায়, কাঁদতে থাকে আর বলে এভাবে কেন বলছো? আমি কি তোমার সাথে অ্যাডজাস্ট করে থাকছি না? উনি বলে তোমাকে আর অ্যাডজাস্ট করতে হবে না, তোমার যদি ভালো না লাগে তবে চলে যাও। সিন্ধু বলে আমি এখন কোথায় যাব? তুমি কি চাও আমি মরে যাই? যদি চাও তাহলে বলো, আমি মরে যাচ্ছি। মনি রেগে গিয়ে বলে ঠিক আছে মরে যাও, আমার উপর এভাবে উৎপাত করে তিল তিল করে মারার চেয়ে একেবারে মরে যাও। মনি রাগ করে বেরিয়ে যায়। সিন্ধু একা একা বসে কাঁদতে থাকে। এভাবে সিন্ধুর পেটের ব্যথা শুরু হয়, এক পর্যায়ে ব্লিডিংও হয়। সে কোনো রকমে কষ্ট করে নিজের শরীরটা টেনে বিছানায় নিয়ে যায়। সেখানে সে মনিকে কল করে, কিন্তু মনির ফোন চার্জে বসানো ছিল। মনির এক বন্ধু সেটা দেখে মনিকে ফোনটি এগিয়ে নিয়ে দেয়, কিন্তু মনি সিন্ধুর ফোন দেখে সেটা বন্ধ করে সুইচ অফ করে দেয়। ওদিকে সিন্ধু কাতরাতে কাতরাতে প্রায় অচেতন হয়ে পড়ে। সিন্ধুর বাড়িওয়ালা তাকে ওই অবস্থায় দেখে সিন্ধুর বাবাকে কল করে। সিন্ধুর বাবা ও ভাই এসে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করে। সিন্ধুকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। খবরটা যখন মনির বাড়ি পর্যন্ত যায় তখন মনির বাবা তার বড় ছেলেকে দিয়ে মনির কাছে খবর পাঠায়। মনি তখন খবর পেয়ে হসপিটালে চলে আসে। মনি তখন ভেতরে গিয়ে দেখে একটি কাচের বক্সে ফুটফুটে একটি বাচ্চা। মনি তার ভাইকে জিজ্ঞাসা করে সিন্ধু কোথায়? সে বলে হসপিটাল থেকে কল পেয়ে এসে দেখি শুধু বাচ্চাটি আছে, সিন্ধু চলে গেছে। আমি সিন্ধুকে কল করার চেষ্টা করেছি কিন্তু ওর ফোন সুইচ অফ। মনি বুঝে যায় সিন্ধু বাচ্চাটি রেখে তার বাবা মায়ের সাথে চলে গেছে, তার সাথে হয়তো যোগাযোগ করতে চায় না। তখন ওই বাচ্চাটা কেঁদে উঠে। মনি বাচ্চাটিকে কোলে তুলে
তুলে নিয়ে ভাইকে সাথে করে সিন্ধুর বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে তারা সবাই বাড়ি ছেড়ে কোথাও একটা চলে গেছে, বল তাদের বাড়ির কেয়ারটেকার আছে আর সেও কোনো ইনফরমেশন দিতে পারে না। মনির ভাই তাকে জিজ্ঞাসা করে তুই এবার কি করবি। মনি তখন বাচ্চাটিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, কিন্তু মনির বাবা তাকে ঢুকতে দেয় না। মনির ভাই ও মা তার বাবাকে অনেক বোঝায়। সে বলে তোমরা দুজন চাইলে ওর সাথে যেতে পারো, কিন্তু আমি ওকে এখানে ঢুকাবো না। তোমরা দুজন একবার গেলে আর ফিরে আসবে না, এমনকি আমার মৃত্যুর খবরও পেলেও না। মনি এবার বাচ্চাটিকে নিয়ে তার ভাড়া বাড়িতে আসে। বাচ্চাটা খুব কান্না করতে থাকে। মনি এবার একটি প্ল্যান করে, সে বাচ্চাটাকে নিয়ে একটি অনাথ আশ্রমে রেখে আসবে এবং বলবে বাচ্চাটাকে সে ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছে। অনাথ আশ্রমের কর্তৃপক্ষ জানতে চায় কোথায় পেয়েছে এই বাচ্চা। মনি বলে পার্ক রোডে। মনি ফিরতি পথে কাঁদতে থাকে, তার মন মানতে চায় না। তাই সে ড্রাইভারকে বলে গাড়ি ঘুরাও। সে অনাথ আশ্রমে যায় এবং রিকোয়েস্ট করে বাচ্চাটিকে আবার সাথে নিয়ে আসে। আর ব্যাকগ্রাউন্ডে গান বাজতে থাকে, যখন থেকে আমি তোকে বুকে নিলাম তখন থেকে আমি তোর মা, যখন থেকে আমি তোকে বুকে নিলাম তখন থেকে আমি তোর মা। মনি তার বাচ্চাকে নিয়ে অমিতের বাড়িতে চলে আসে। অমিত বলে তুই একটা ইডিয়েট, সিন্ধু কোথায়। মনি বলে ও আমার বাচ্চার দিকে দ্বিতীয়বারও ফিরে তাকায়নি, আমি ওকে কোনোদিন ক্ষমা করব না। বন্ধু তুই আগামী 2 বছরে বিয়ে করিস না। বন্ধু অমিত বলে বাহ ঠিক বলছিস, তোর প্ল্যান তো ভালোই। আমি তোর বাচ্চার ডাইপার চেঞ্জ করব, তোরও করব, তোর বাচ্চাকেও খাওয়াবো, তোকেও খাওয়াবো। বাহ খুব ভালো, নিজে তো সব করে নিয়েছো। আর আমি 2 বছর পর বিয়ে করব। আচ্ছা তাই, বেশ তাই হবে। এইসব বললেও অমিত তাকে অনেক হেল্প করে। এদিকে বাচ্চাটা কেঁদে উঠে। তারা একজন আয়ার ব্যবস্থা করে, সে বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু বলে এর খাবারের জন্য বুকের দুধ জোগাড় করতে হবে। অমিত বলে তুমিই খাইয়ে দিবে। মহিলাটি বলে না আমি পারবো না, কিন্তু আমার কিছু কন্টাক্ট আছে, তাদের বললে তারা এসে খাইয়ে দিবে। মহিলাটি জানতে চায় আপনার বাচ্চার নাম কি। মনির মনে পড়ে সিন্ধুর রাখা সেই নাম, সে বলে আদিত্য। এরপর মনি ও অমিত মিলে বাচ্চাটিকে লালন পালন করতে থাকে। অমিত বলে বাচ্চাটি যখন বড় হয়ে যাবে আর মায়ের কথা জানতে চাইবে কি বলবি। মনি বলে ও জানতে চাইবে না। মনি ধীরে ধীরে ডাইপার বদলায়, খাবার খাওয়ানো, গোসল করানো সব শিখে নিতে থাকে। তাদের আদর যত্নে আদিত্য বেড়ে উঠতে থাকে, বসতেও শিখে যায়। একদিন অমিত আদিত্যকে বলে আম্মা আম্মা, কিন্তু আদিত্য বলে ডাডা। এটা শুনে অমিত চমকে যায়। এই ডাডা মানে হলো আব্বু। এটা শুনে মনির বুকে আনন্দে ভরে যায়। এরপর একদিন 2 বন্ধু মিলে আদিত্যকে নিয়ে নৌকা দিয়ে ঘুরতে যায়। অমিত তাকে নেচে নেচে অঙ্গভঙ্গি করে হাসাতে থাকে। এভাবে বাচ্চাটি বড় হয়ে যায়। মনি তাকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করিয়ে দেয়। একদিন স্কুল থেকে ফেরার পথে আদিত্য তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বাবা, সরকারি স্কুল আর আমাদের স্কুলের মধ্যে তফাৎ কি। মনি বলে তেমন কিছুই না, তবে সরকারি স্কুলের খরচ কম। আদিত্য বলে বাবা আমাকে সরকারি স্কুলে ভর্তি করিয়ে দাও, তাহলে তোমার খরচও কমে যাবে। বাবার কষ্ট দেখে বাচ্চার এই অনুভবটা দেখুন। পরদিন আদিত্যকে স্কুল থেকে আনতে গিয়ে দেখে তার হাঁটু ছিলে গেছে। মনি জিজ্ঞাসা করে কি করে হলো এটা। আদিত্য বলে সঞ্জয় আমাকে ফেলে দিয়েছে। মনি বলে কোথায় সঞ্জয়, ওকে আমি দেখছি। সঞ্জয়কে খুঁজতে এসে দেখে সে তার গার্ডিয়ানের পিছনে লুকিয়ে আছে। সে এগিয়ে গিয়ে বলে আপনার নাতি আমার ছেলেকে ফেলে দিয়েছে, যদি ও আবার এমনটা করে তবে আমি ওকে কুয়াতে ফেলে দিব। লোকটি বলে নাতি, কি যে বলছো, ওকে দেখে আমার নাতি বলে মনে হয়। মনি বলে হ্যাঁ তাই তো মনে হয়। লোকটি এবার রেগে গিয়ে মনিকে ধাক্কা দেয়। মনিও তাকে একটা ধাক্কা দিলে সে মাটিতে পড়ে যায়। লোকটি তখন বলে আমার ছেলের সামনে আমাকে অপমান, আমি তোমাকে ছাড়বো না। সে পুলিশ স্টেশনে গিয়ে বিচার লিখায় যে আমার বিয়ের 13 বছর পর আমার ছেলে হয়েছে, কিন্তু মণিকণ্ডন আমার ছেলেকে আমার নাতি বলে আমার অনুভূতিকে আঘাত করেছে। আইন অনুযায়ী তাকে কঠোর শাস্তি দেওয়া হোক। আর এই কাণ্ড দেখে অফিসার হাসতে থাকে, ভাবতে থাকে এই লোকের মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আদিত্য বলে বাবা আমার খিদে পেয়েছে, আমাকে কখন বাড়ি নিয়ে যাবে। মনি বলে অমিত আঙ্কেল তোমাকে বাড়ি নিয়ে যাবে, আমাকে আজকে এখানে থাকতে হবে। আদিত্য তখন পুলিশকে বলে আমিও আজকে এখানে থাকবো আমার বাবার সাথে। ছোট বাচ্চার মিষ্টি কথা শুনে পুলিশও হাসতে থাকে। আদিত্য এবার লোকটিকে বলে আঙ্কেল তুমি আমার বাবাকে ছেড়ে দাও, আমি বাবার সাথে থাকবো। এতে করে লোকটির রাগ কমে যায়। কমপ্লেন লেটারটি ছিঁড়ে ফেলে, বলে চলো বাবার সাথে বাইরে চলো। বাইরে
গিয়ে সে মনিকে বলে তুমি এত অ্যাগ্রেসিভ কেন, নিশ্চয়ই তুমি লাইফে অনেক ফ্রাস্ট্রেটেড। মনি তখন তাকে তার চাকরি হারিয়ে যাওয়ার কথা বলে। সেই লোকটি বলে আমার নাম গুকুল। সে মনিকে একটি কার্ড দিয়ে বলে এখানে যোগাযোগ করবে, আমি তোমাকে কাজ দিব। এ আমার বন্ধু, আমার ভাইও বটে। কখনো কখনো তো বন্ধু ভাইয়ের থেকেও বেশি হয়ে যায়, তাই না? মনি ইন্টারভিউ দিতে গেলে ভিনু গোপাল বলে হ্যাঁ তোমার কথা শুনেছি, যাও গিয়ে কাজে জয়েন করো, ম্যানেজার তোমাকে কাজ বুঝিয়ে দিবে। মনি তাকে থ্যাংক ইউ বলে একটি লোকের সাথে উঠে যায়। সে মনিকে আরেকটি জায়গায় বসিয়ে বলে বসুন, এখানে ম্যানেজার এসে আপনাকে কাজ বুঝিয়ে দিবে। কিছুক্ষণ পর সেখানে ম্যানেজার এসে বসে আর তাকে দেখে মনি অনেক অবাক হয়ে যায়। ম্যানেজার আর কেউ না, তারই বাচ্চার মা সিন্ধু। মনি ভীষণ ইরিটেটিং ফিল করে। সে লোকটির কাছে গিয়ে বলে স্যার আমি এখানে কাজ করতে পারবো না। সে তাকে সবটা খুলে বলে। লোকটি বলে আরে তুমি এত টেন্স হচ্ছ কেন, তুমি তোমার কাজ করবে আর ও ওর কাজ করবে। ও তো সবকিছু ভুলে দিব্যি খোশ মেজাজে আছে, নিজের লাইফ এনজয় করছে, তবে তুমি কেন ওর জন্য নিজের লাইফ নষ্ট করবে? এগিয়ে যাও, নিজের জন্য না হলেও আদিত্যর জন্য এগিয়ে যাও। মনি তাই সেখানে কাজ করতে শুরু করে। পরের সিনে মনি তার বাড়িতে আদিত্যকে বলে তুমি কি জানো মা কেমন হয়? আদিত্য বলে হ্যাঁ জানি। মনি বলে তাহলে তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করনি কেন? আদিত্য বলে কারণ তুমি মাকে পছন্দ করো না তাই। মনি বলে কে বলেছে তোমাকে? আদিত্য বলে আমি শুনেছি তোমার আর অমিত আঙ্কেলের কথা। মনি এবার জানতে চায় তুমি কি মাকে চাও? আদিত্য এবার কিচ্ছু বলে না, ঘুম পাচ্ছে বলে ঘুমের অভিনয় করে। পরদিন অফিসের করিডরে সিন্ধুর মুখোমুখি হয়ে যায় মনি। সে যেদিকে পাশ কেটে যেতে চায় সিন্ধুও সেদিকে যায়। তারা দুইজনেই দুই পাশে পাশ কেটে যেতে যাচ্ছে, কিন্তু টাইমিংটা ঠিক হচ্ছে না। এই ব্যাপারটা অনেকটা কাবাডির মতো হয়ে যায়। সিন্ধু এরপরে কোনো ক্রমে পাশ কাটিয়ে যায়। এরপর সেই অফিসের এক কর্মী সারাভান আসে, তাকে জিজ্ঞাসা করে কে তুমি? মনি তাকে কিছু বলে না। পরের সিনে মনির কেবিনে কাজ শুরু হয়। তার টিম সেখানে অপেক্ষা করছে। গোটা টিমকেই তাকে লিড করতে হয়। তাদের কাছে মনি নিজেকে পরিচয় করায়, বলে আমি মণিকন্দন, আপনাদের টিম লিড অপারেশন রিপ্রেজেন্টেটিভ। একে একে সবাই নিজেকে ইন্ট্রোডিউস করায়। এখানে সারাভান মনিকে নিজের টিম লিডার হিসাবে দেখে খুবই অবাক হয়। পরের সিনে সিন্ধুর বাড়িতে সবাই ডিনার করতে বসেছে। তার মুখ ভার দেখে মা জিজ্ঞাসা করে কি হয়েছে সিন্ধু, সব ঠিক আছে তো, কোনো প্রবলেম হয়েছে নাকি? সিন্ধু বলে না সব ঠিক আছে। পরদিন অফিসে টিফিন ব্রেকে মনি দেখে সিন্ধু একটি লোকের সাথে কথা বলছে। মনি সেদিকে তাকাতেই একটু পরে লোকটি সেখান থেকে বেরিয়ে যায়। সে তার কলিগ সারাভানকে জিজ্ঞাসা করে এই লোকটি কে? সারাভান তাকে জানায় এই লোকটির সাথে সিন্ধুর পরিবার তার বিয়ে ঠিক করেছে। তবে একটা কথা আছে। মনি জিজ্ঞাসা করে কি? সারাভান বলে সিন্ধু একে পছন্দ করে না। মনি জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে? সে বলে আমি সব জানি, আমি সিন্ধুর ব্যাপারে সব ইনফরমেশন রাখি, ও অন্য কাউকে পছন্দ করে না। এটা বলে সে নিজের দিকে ইশারা করে, অর্থাৎ সে সিন্ধুকে পছন্দ করে, কিন্তু তার দিক থেকে 100% আর সিন্ধুর দিক থেকে 0%। মনি এতে বেশ মজা পায়। পরের সিনে সিন্ধু সাজানা নামের একটি মেয়েকে বেশ বকাঝকা করে, বলছে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে তো ভালোই জানো, কাজের বেলায় এত অমনোযোগী কেন? তুমি কি করে এত কেয়ারলেস হতে পারো? মনি সেখানে আসে, বলে কি হয়েছে? গীতা নামের মেয়েটি বলে ও ভুল করে অন্য অ্যাকাউন্টে ক্রেডিট করে ফেলেছে। তখন কম্পিউটারে কেসটা চেক করতে যায়। জিজ্ঞাসা করে কতক্ষণ আগে? সিন্ধু বলে 6 ঘন্টা আগে। মনি বলে আমি এটা ডিল করছি এবং এর পুরো দায়িত্ব নিচ্ছি। মেয়েটাকে নিয়ে তার বন্ধু অমিতের কাছে যায়। তখন সেই কেসটি সলভ করে দেয়। তাদের কাজ হয়ে গেলে মেয়েটি খুব খুশি হয়। মনির সাথে সাজানা অফিসে ফিরে আসে। সিন্ধু চেক করে দেখে পেমেন্ট অ্যাকুরেট হয়ে গেছে। কিছুক্ষণ পর এক কর্নারে সিন্ধু দাঁড়িয়ে আছে। তখন সারাভান বলে মনি সিন্ধু কি আমার দিকে তাকাচ্ছে? মনি সেই দিকে তাকিয়ে দেখে সিন্ধু গম্ভীর মুখে নিজের কাজ করছে এবং কিছুক্ষণ পর পর মনির দিকেই তাকাচ্ছে। সারাভান বলে কি দেখছো? মনি এতে বেশ মজা পায়। সে বলে হ্যাঁ দেখছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন মনি দেখে ওয়াশরুমের সামনে ভিড় হয়েছে, সবাই হই হই করছে। জেসো নামের একজন নিজের গলায় চাকু ধরে বলছে আমি নিজেকে মেরে ফেলবো। মনি একজনকে জিজ্ঞাসা করে কাহিনী কি রে? তখন সে বলল এই জেসো দীপিকাকে ভালোবাসতো, কিন্তু দীপিকা সেটা জানতো না। এখন দীপিকার
তার বিয়ে ঠিক হয়ে গেছে, তাই ও আত্মহত্যা করতে চাচ্ছে। মনি তখন ছেলেটাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে যায় আর বলে, গলা কাটবে তো কাটো, খেয়াল রেখো যেন ঠিকঠাক ভাবে কেটে যায়, না হয় কিন্তু পঙ্গু হয়ে যাবে। মনি এবার হাত ধুতে ধুতে বলে, নিজেকে মারবে মারো, কিন্তু আগে ভেবে দেখো কারণটা আদৌ যুক্তিসঙ্গত কিনা। জোসো এবার তার সামনে গিয়ে বলে, কিন্তু আমি তো এতক্ষণ সবার সামনে এত কিছু বললাম, কিন্তু এখন যদি কিছু না করি তবে তো তাদের সামনে ছোট হয়ে যাব, কিছু না করলে তো তারা আমাকে নিয়ে হাসাহাসি করবে। তখন মনি বলে, একটা ড্রামা করো, আমি তোমার হাত থেকে ছুরিটি কেড়ে নিব, সবাই ভাববে আমার বাধায় তুমি কিছু করতে পারোনি। জোসো বলে ওকে। এরপর সে ড্রামা করে এবং মনি তার হাত থেকে ছুরিটি নিয়ে যায় এবং জোসোকে ধরাধরি করে সবাই বাইরে নিয়ে আসে। এভাবে বিভিন্ন ঘটনায় মনি অফিসে পপুলার হয়ে যায়। মনির অফিসের কলিগ সাজানা একদিন অমিতের কাছ থেকে মনি ও সিন্ধুর ব্যাপারে সবটা, তাদের প্রেম, তাদের বাচ্চা সবকিছু জানতে পারে। এরপর সে তাদের টিম মেম্বারদের এই ব্যাপারে জানিয়ে দেয়। তারা ছাদে আড্ডা দিতে দিতে ভাবে দুজনকে কিভাবে মিলিয়ে দেওয়া যায়। তারা একটা পিকনিকের আয়োজন করে, এখানে খাওয়া দাওয়া, নাচ গান সব চলে। তারপর তাদের বুক করে রাখা একটি রুমে মনি সহ তার এক বন্ধু ঢুকে। ছেলেটি না ঢুকে মনিকে ভেতরে ঢুকে দরজাটি বাইরে থেকে আটকে দেয়। এদিকে মনি দেখে রুমের অ্যাটাচ বাথরুম থেকে সিন্ধু বেরিয়ে আসে। অফিসের স্টাফরা প্ল্যান করে সিন্ধুকে এখানে রেখে যায়। সিন্ধু এতে খুব রেগে যায়। এরপর সিন্ধু রেগে বের হয়ে এসে সাজানাকে চড় মারে। মনি বলে উঠে, এই সিন্ধু বলে, তো কিছুর পরও তোমার মনে লজ্জা নেই? কি চাইছো তুমি? এসব কি প্ল্যান? মনি বলে, প্ল্যান? কিসের প্ল্যান? সিন্ধু বলে, তোমার আর তোমার টিমমেটদের প্ল্যান। মনি তাকে বলে, এত ওভার রিয়েক্ট করছো কেন? সিন্ধু বলে, কে ওভার রিয়েক্ট করছে? তুমি এটা ভেবো না যে আমি কোনোদিন তোমার জীবনে ফিরে আসবো। মনি বলে, হ্যাঁ ঠিক, তুমিও এটা এক্সপেক্ট করো না যে তুমি আমার লাইফে ফিরে আসলে আমি তোমাকে একসেপ্ট করব। সিন্ধু বলে, তোমার অনুমতি ছাড়া এত বড় একটি ফালতু প্ল্যান ওরা কিভাবে করে? এরপর তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা জানো না এ কতটা ফালতু লোক, এর থেকে দূরে থাকো। এটা বলে সে গটগট করে বেরিয়ে যায়। মনি তাদের বলে, সরি, আমার জন্য তোমাদের অনেক কথা শুনতে হলো। সাজানা বলে, না আমরা সরি, আমরা ভেবেছিলাম এই প্ল্যানটা তোমাদের কাছাকাছি এনে দিবে, কিন্তু এর উল্টো হলো, আমরা এমনটা ভাবিনি। মনি বলে, এইসব কেন? কিছু জিনিস জীবনে কখনো চেঞ্জ করা যায় না। পরদিন অফিসে একজন লোক ঢুকে। কারাবান মনিকে বলে, স্যার এই সেই পারভার্টেড বস, সে অফিসের সব মেয়েদের সাথে অশ্লীল আচরণ করে, এজন্য অফিসের সব মেয়েরা একে ভয় পায়। এই বস তখন সিন্ধুর কাছে গিয়ে বলে, মনে হচ্ছে তুমি বেশ আপসেট আছো। ও বুঝেছি, তুমি আমাকে চাইছিলে, এই নাও আমি চলে এসেছি, আর এই নাও চকলেট। এটা বলে সে চকলেটের একটা প্যাকেট মনিকে দেয়। মনি ভেতরে ভেতরে খুব রাগ হয়, কিন্তু সে চকলেটটা নিয়ে রেখে দেয়। এদিকে সেদিন রাত্রে সিন্ধুর কাজ শেষ না হওয়ায় সে অফিসে বসে একা একা কাজ করছিল। তখন সেই বস এসে বলে, মনে হচ্ছে আমাদের আরো কাছাকাছি আসা উচিত। এটা শুনে সিন্ধু অনেক রেগে যায়, কিন্তু মুখে কিছু বলতে পারে না। মনি তার টিমমেটকে এ ব্যাপারে জানিয়ে দেয়। মনি তখন বাইকের ছবি খোঁজার বাহানায় সেই রুমে আসে এবং সিন্ধুর টেবিলের সামনে এসে চাবি খুঁজতে থাকে এবং বলে, চাবিটা যে কোথায় রাখলাম। মনিকে তাড়াতাড়ি সরানোর জন্য সেই বস গাড়ির চাবি দিয়ে বলে, এই নাও আমার গাড়ির চাবি, জলদি এখান থেকে চলে যাও। মনি তখন বলে, আমি ড্রাইভ করতে জানি না, আমি মনে হয় চাবিটি বেস্ট রুমে রেখে এসেছি। বস তখন তাকে সেখান থেকে সরানোর জন্য বলে, আমি খুঁজে দিচ্ছি। রুম থেকে বেরোতেই মনি বসকে করিডোরে নিয়ে গিয়ে ইচ্ছা মতো পিটায়। এরকম আরেকবার করলে সিন্ধু কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করে দিবে, আর অন্য কোনো মেয়ের সাথে এমন করলে আমি কিন্তু তোকে ছাড়বো না। সিন্ধু বুঝতে পারে মনি তাকে এখনো ভালোবাসে। সিন্ধু বেরিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় মনি বাইক নিয়ে সিন্ধুর পাশে গিয়ে দাঁড়ায় এবং বাইকের পেডিস্টালটা নামিয়ে দেয়, কিন্তু মুখে কিছু বলে না, ইশারাই যথেষ্ট। সিন্ধুর মনটাও তার প্রতি নরম হয়ে গেছে, তাই সে বাইকে উঠে বসে। যেতে যেতে সিন্ধু মনিকে জড়িয়ে ধরে বলে, আমার জন্য বসকে মারলে? মনি বলে, হ্যাঁ মারলাম, আমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার সহ্য হয় না। সিন্ধু বলে, ও তাই? এটা বলে সে মনির ঘাড়ে কিস করে। পরদিন সিন্ধু অফিসে গিয়ে শুনে মনি অফিস থেকে চলে যাচ্ছে। মনি এখান থেকে শিফট হয়ে বাঙ্গালুরুর অফিসে জয়েন করবে। এটা শুনে সিন্ধুর মন খুব খারাপ হয়ে যায়। অফিসের সবাই মনিকে খুব পছন্দ করত, তাই সবাই মিলে মনির জন্য ফেয়ারওয়েল প্ল্যান করে। এবার মনিকে জানিয়ে করা হয়। তারা বলে, এর আগে আপনাকে না জানিয়ে প্ল্যান করে প্রবলেম হয়েছিল। সবাই মিলে মনিকে উইশ করে। সবাই বলে, তোমাকে খুব মিস করব। এই দিনে মনি তার ছেলে আদিত্যকে অফিসে নিয়ে যায়। মনির টিমমেটরা খুব খুশি হয় আর আদিত্যকে নিয়ে খেলতে থাকে। লুকোচুরি খেলতে খেলতে আদিত্য দৌড়ে গিয়ে লিফটে সিন্ধুর পিছনে লুকিয়ে পড়ে। সিন্ধু
সিন্ধু জানে না এটা তার ছেলে, আর আদিত্যও জানে না এটা তার মা। সিন্ধু তার কেবিনে বসে কাজ করছে আর আদিত্য তার রুমের বাইরে এসে উকিঝুঁকি দিচ্ছে। সিন্ধু তাকে রুমে ডেকে নেয় এবং চকলেটের প্যাকেটটা দেয়। আদিত্যও চকলেট নেয়। সিন্ধু তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? বাচ্চাটি বলে আদিত্য। নামটি শুনে সিন্ধু চমকে যায়। তখনই আদিত্য বাইরে দেখিয়ে বলে মণিকণ্ডন। তখনই সারাবান কেবিনে ঢুকে সিন্ধুকে ডিস্টার্ব করছে ভেবে সে সরি বলে আদিত্যকে নিয়ে যায়। এদিকে সিন্ধু সব বুঝতে পেরে যায়। সে তার বাবাকে ফোন করে বলে তুমি না বলেছিলে আমার বাচ্চা মারা গেছে? আর বাবা বলে ভুল হয়ে গেছে আমাদের। সিন্ধুর কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। তাকে মিথ্যা বলে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল। উনি ওইদিকে একাই 4 বছর ধরে বাচ্চাকে মানুষ করেছে। আর সিন্ধু তার বাচ্চার মৃত্যুর জন্য মণিকে দায়ী করে রাগ করে তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়েছে। তাদের পরিবারের করা কাজের জন্য, তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য সিন্ধু আর মণিকে অনেক কিছু সাফার করতে হয়েছে। সিন্ধু এবার মণিকে ডাকে। মণি বলে আমি অ্যাবর্শন করাতে চেয়েছিলাম, তুমি বাচ্চা জন্ম দিতে চেয়েছিলে ঠিক? সিন্ধু বলে হ্যাঁ। উনি বলে তুমি আমাকে ছেড়ে দিয়েছো কারণ আমাকে ছাড়ার জন্য তোমার কাছে অনেক কারণ ছিল, কিন্তু তোমার কাছে প্রশ্ন একটাই, এই ছোট্ট বাচ্চাটার কি দোষ করেছিল? সিন্ধু তখন কান্নায় ভেঙে পড়ে। মণিকে বলে ওরা আমাকে মিথ্যে বলেছিল, ওরা বলেছিল আমার বেবি মারা গেছে আর তার জন্য আমি তোমাকে দায়ী করে এতদিন কিছু বলিনি। সিন্ধু হাত জোর করে মণির কাছে ক্ষমা চায়। বলে গত 4 বছরে আমি কতবার মরে যেতে চেয়েছি, আমার কোনো খোঁজ নাওনি কেন? আমাকে ক্ষমা করে দাও। কথা বলে সে কাঁদতে থাকে। মণি তাকে বুকে জড়িয়ে রাখে। সিন্ধু মণির বুকেই কাঁদতে থাকে। মণি উঠে বাইরে যায় আর আদিত্যকে নিয়ে আসে। আদিত্য সিন্ধুর কাছে এসে বলে মা। সিন্ধু তাকে বুকে জড়িয়ে নেয়। এটা দেখে আনন্দে মণি কাঁদতে থাকে। এদিকে এই সিন্ধুকে মণি বলছিল আনন্দে এভাবে কান্না পায়। আজ সেটা নিজে অনুভব করে, মনের আনন্দে কাঁদতে থাকে। এই দৃশ্যটা বাইরের সবাই দেখে খুব খুশি হয়। তারা এতদিন ধরে চেয়েছিল সিন্ধু আর মণিকে এক করে দিতে, আর যেখানে তারা এই কাজটি করতে পারেনি, বাচ্চাটি আজ সেই কাজটি করে দেখিয়েছে। এইভাবেই এই মুভিটির সমাপ্তি ঘটে। যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন।